কৃষকরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে এবং এইটা কোনো স্থায়ী সমাধান আমরা করতে পারছি না এবং বছরের পর বছর ধরে এই সমস্যাগুলো চলছে। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলে পরে যেই লেভেলের ভারতের সাথে এনগেজ হওয়ার সুযোগ ছিল অথবা দরকার ছিল, সেটা ভারতের অসহযোগিতার কারণে এটা হয়ে ওঠে নাই। একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল যে গত 16-17 বছর বাংলাদেশে একটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার ব্যবস্থাকে বাঁচিয়ে রাখবার পরেও ভারতকে এটা প্রমাণ দেবার যে তারা আসলে আওয়ামী লীগের সাথে অথবা শেখ পরিবারের সাথে সম্পর্ক তৈরি করে নাই। তারা আসলেই বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশিদের সাথে সম্পর্ক তৈরি করতে আগ্রহী। তাদের এই আগ্রহ দেখানোর একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে আমরা উজানের পানি কিভাবে নিয়ন্ত্রণ করছি, আমরা একসাথে মিলে আমাদের দুই পারে কৃষকদের, লক্ষ লক্ষ ভারতীয় কৃষক এবং বাংলাদেশের কৃষক, পারিবন্ধী মানুষের কষ্ট দুঃখ সমাধান করবার জন্য চেষ্টা করছি কিনা। কিন্তু গত বছরও আমরা দেখেছি যে কোনো রকম নোটিশ ছাড়া ভারতের বন্যার কারণে বাংলাদেশে ঐতিহাসিকভাবে যে অঞ্চলগুলোতে বন্যা হয় না সে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলে সাধারণত বন্যা হয় না এবং বন্যা হলেও এই লেভেলের বন্যা হয় না। এরপরে হচ্ছে মোমেনশাহী বিভাগে গত বছর নেত্রকোনা মোমেনশাহীতে আমরা যে বন্যা দেখেছি, সাধারণত ওই অঞ্চলে এই বন্যাটা হয় না। কিন্তু ভারতের অসহযোগিতা এবং কোনো রকম আন্তর্জাতিক আইন এবং রীতিনীতি ছাড়া এই গেট খুলে দেওয়া এবং খুলে দেবার আগে আন্তর্জাতিক আইনে যে বাধ্যবাধকতা আছে যে পানিটা যে রাষ্ট্রে যাবে তাদেরকে আগে থেকে জানানো, তারা যেন প্রস্তুতি নিতে পারে, তাদের জীবন হানি যেন কম হয়, তাদের শস্য এবং ফসল যেন নষ্ট না হয়, সেইটা রিপিটেডলি বলবার পরেও তারা গত বছরে যেভাবে ওয়াদা রাখে নেয়, এই বছরে তারা ঠিক একই কাজ করছে এবং যে কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ফসল আমাদের কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে এফেক্ট করবে। তো ভারত আমাদের সাথে সম্পর্ক উন্নত করবার, বাংলাদেশিদের সাথে সম্পর্ক উন্নত করবার যে একটা ঐতিহাসিক অপরচুনিটি ছিল, সুযোগ ছিল, সেটা সে গত বছরও কাজে লাগায় নেয় এবং এইবারও সেটা নষ্ট করেছে। তো এই জন্য আমরা বোধ করছি যে এই বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হন আমাদের উত্তরাঞ্চলীয় জেলার যারা ভাই বোনরা আছেন এবং অধিবাসী। আমরা এইটার প্রতিবাদ করবার জন্য আজকে আপনাদের সাথে এই মত বিনিময় করছি যে আমরা নিন্দা জানাই ভারতের এই পলিসিকে। দিল্লি বারবার বাংলাদেশের স্বার্থকে যেভাবে উপেক্ষা করেছে, এই উপেক্ষা করবার যে রাজনীতি, এই আধিপত্যবাদ দিয়ে বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদে, বাংলাদেশিদের সাথে দীর্ঘমেয়াদে ভালো সম্পর্ক তৈরি করা সম্ভব বলে আমরা মনে করি। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা জানেন যে এই তিস্তাকে ঘিরে আমাদের যে সমস্যাটার সমাধান হওয়ার দরকার, বন্যার পানি নিয়ন্ত্রণ করা, পানিটাকে ধারণ করা শুষ্ক মৌসুমের জন্য, সেটাকে ঘিরে ইতিমধ্যে চীনের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা চীনে গেছেন। সেখানে 50 বছরের নদী পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন। তিস্তা নিয়ে অগ্রগতি আছে আমরা দেখতে পাচ্ছি। দফায় দফায় চীনের প্রতিনিধি দল আপনাদের এই অঞ্চলে এসছেন, রাজনৈতিক দল এবং আপনাদের যারা বোদ্ধা মহল, নাগরিক সমাজ আছেন, তাদের সাথে তারা মিলিত হয়েছেন এবং তাদের বক্তব্য তারা তুলে ধরেছেন। আমরা বোধ করছি যেহেতু ভারতকে আমরা কোনোভাবে আর বিশ্বাস করতে পারছি না, তাই তিস্তা ব্যারেজকে নিয়ে যে মহাপরিকল্পনা চায়না প্রস্তাব করেছে সেটাকে কতটুকু পরিবেশ বান্ধব করা যায়, দীর্ঘমেয়াদে প্রযুক্তি বান্ধব করা যায় এবং কত কম ঋণ সুবিধা দিয়ে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি, সেইটাকে তড়িৎকর্মা করবার জন্য, সেটার গতি বাড়ানোর জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং মাননীয় উপদেষ্টা মহোদয়রা যারা আছেন সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করছি। তৃতীয়ত হচ্ছে, আমরা সরকারকে বলছি যারা এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হয়ে চলবে আগামী পুরো বর্ষা মৌসুম এবং বন্যা মৌসুম, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, সাহায্য করা যায়। যেই সকল কৃষক ঋণগ্রস্ত হয়ে গেছেন তাদের এই ঋণ মৌকুফ করা, সরকারের বাজেট থেকে প্রণোদনা দেয়া, ব্যাংকগুলোকে আর্থিক সাহায্য দিয়ে কৃষককে ঋণমুক্ত করে রাখা, যেন আগামী বছর তিনি ফসল চাষ করতে অনুৎসাহিত না হন, সেইটার জন্য যা যা কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার আমরা সরকারকে আহ্বান করছি। অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে পরিকল্পনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তারা যৌথভাবে সম্মিলিতভাবে এই উদ্যোগটা নেবেন এবং এগুলো নিয়ে তারা কাজ করবেন।